সবাইকে আমন্ত্রণ ইস্পাহানি ভোটের মাঠে অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আরিফুল সাজাদ। দর্শক, আপনারা জানেন আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রায় 2.5 কোটিরও বেশি তরুণ ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে যাবেন। আপনারা বুঝতে পারছেন যে আজকে ভোটের মাঠে অনুষ্ঠানে আমরা একটু নতুনভাবে সাজিয়েছি, নতুনভাবে আয়োজন করেছি। তরুণদের কণ্ঠস্বর, অর্থাৎ তরুণরা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তাদের ভাবনাটা কিভাবে নেবেন এবং সামনে কি পরিকল্পনা করবেন সেই বিষয়গুলো, সেই কণ্ঠস্বরগুলো আজকে আমরা তুলে ধরতে চাই। যথারীতি আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে 3 জন অতিথি যোগ দিয়েছেন। প্রথমে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার বাম পাশে রয়েছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আমার ডান দিকে রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার পাশে রয়েছেন প্রকৌশলী শম্পা বসু, সদস্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ঢাকা মহানগর, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আমি শুরুতে যেটা বলছিলাম যে তরুণদের কণ্ঠস্বর আমরা জানতে চাই এবং এইবার ভোটে আমরা সাধারণত দেখতে পাচ্ছি প্রধান দলগুলো 3টি জোটে বিভক্ত হয়ে কিন্তু তারা রাজনীতির মাঠে নেমেছেন, ভোটের মাঠে নেমেছেন এবং ভোট কামনা করছেন। সেই জন্যই আমরা 3 জোটের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে মহাজোট রয়েছে তাদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, গণতান্ত্রিক বাম জোট তাদের একজন প্রতিনিধি রয়েছেন এবং আওয়ামী লীগের বিএনপির নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের একজন প্রতিনিধি রয়েছেন এবং এছাড়া যাদের কথা আমি বলছিলাম সেই তরুণ বন্ধুরা তারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, তারা তাদের কথা বলবেন। তো শুরুটা করতে চাই এইভাবে, যদি 3 জোটের কথা দিয়ে আমি যেমন বললাম, তাহলে 3 জোটের যে 3 প্রতিনিধি রয়েছেন তাদেরকেই প্রথমে আমি বলতে চাই যে এই যে এই নির্বাচনে তাদের জোটকে তরুণরা কেন ভোট দিবেন সেদিক থেকে শুরুটা করতে চাই প্রকৌশলী শম্পা বসুকে দিয়ে। সবাইকে প্রথমেই শুভেচ্ছা। আমরা বলতে চাচ্ছি যে আমাদের মূল যে বক্তব্যটা সেটা নির্বাচনে আমরা শুধুমাত্র গদি বা ব্যক্তির পরিবর্তনটা দেখতে চাই না, আমরা দেখতে চাই যে ব্যবস্থার পরিবর্তন হবে। নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে সেটা শুধুমাত্র ধনীদের একটা ক্লাবে পরিণত হবে না সেই সংসদটা, এবং সেটা হবে জনগণের একটা অধিকার আদায়ের প্রতিষ্ঠান হিসেবে সেটা প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের লক্ষ্য। এবং সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে আজকে যখন আমরা দেখি যে শিক্ষার, তরুণদের একটা বড় বিষয় থাকে শিক্ষার বিষয়টা, সেখানে আমরা দেখছি যে সেখানে অনেকটা এই স্বাধীনতা 47 বছর পরে এসেও আমরা দেখতে পাই যে টাকা যা শিক্ষা তার, এই নীতিই যেন বহাল। আমাদের বাংলাদেশে 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষা ব্যবসা করে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেগুলো রয়েছে প্রায় 120টি, অর্থাৎ 3 গুণ প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখতে পাই টাকা থাকলে চিকিৎসা আছে, না থাকলে নাই। আমরা দেখতে পাচ্ছি যে এই তরুণেরা যারা শিক্ষা লাভ করছেন তারপরেও কিন্তু তারা বেকার থাকছেন। আমাদের দেশে প্রায় বেকারের সংখ্যা প্রায় 4,80,00,000-এর মতো বেকার রয়েছেন। আমরা কিন্তু বাসদের পক্ষ থেকে এবং গণতান্ত্রিক বাম জোটের পক্ষ থেকে আমরা বলছি যে আমরা শিক্ষার নীতিগত দিকটা পরিবর্তন করব, অর্থাৎ সর্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং মেধার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব। শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্র এটা পরিকল্পিতভাবে গ্রহণ করবে, চিকিৎসার আর্থিক দায়িত্ব রাষ্ট্র পরিকল্পিতভাবে গ্রহণ করবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা রাষ্ট্র থেকে করা হবে। এবং বিশেষ করে আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করাটা এত কঠিন হওয়ার কথা নয়। আমরা যদি উন্নয়নটা সেই পরিকল্পনা অনুযায়ী করতে পারি, আমাদের কিন্তু সেরকম মানে প্রাকৃতিক সম্পদ রয়েছে, ফলে আমরা যদি কৃষিভিত্তিক কারখানাগুলো নির্মাণ করতে পারি, আমাদের এখনো পর্যন্ত 3,79,000 পদ কিন্তু ফাঁকা আছে, সরকারি পদ শূন্য পড়ে আছে। সেই পদে যদি আমরা নিয়োগ দিতে পারি তাহলে কিন্তু আমরা একটা ব্যাপক অংশের বেকার জনগোষ্ঠীর প্রকৌশলী শম্পা বসু, এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা হবে এবং তরুণ বন্ধুরা যারা রয়েছেন তারা কি বলবে এবং তাদের ভাবনাগুলো আমরা জানতে চাই যে সমাধানটা কিভাবে হতে পারে। এবার আমি ফ্লোর দিতে চাই ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবিরকে। ধন্যবাদ সবাইকে। না, আসলে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশে, আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, স্বৈরাচার শাসনের আন্দোলন পরে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে নিয়ে আসে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তারপর থেকে নানা ধরনের চড়াই উত্তরের মধ্যে আজকে এই পর্যায়ে আসি এবং আমরা 2014 সালের ইলেকশনটা আমরা সবাই দেখেছি। এটা একটা প্রশ্নবোধক ইলেকশন ছিল, যদিও এটা নিয়ে অনেক কথা আছে।
আমাদের এখন মূল বক্তব্য হচ্ছে যে আমাদের বর্তমান দেশে পাবলিক সেফটি, আমাদের মানবাধিকার বলতে কিছু নেই। যে হারে গুম খুন হচ্ছে আমরা দেখছি, রাজনৈতিক কোনো স্পেস নাই, জনগণের জন্য কথা বলার জন্য কোনো স্পেস নেই, জনসমাবেশ করার কোনো স্পেস নেই, এবং যেভাবে পুলিশি হয়রানি চলছে, তারপরে এই নতুনদের এই আপনার এই যে কোটা আন্দোলন সংস্কার করার পর একটা আন্দোলন করতে গেলে, কোনো ভাষার বহিঃপ্রকাশ করতে গেলে সেটার উপরে আমাদের নির্যাতন সহ্য করতে হয়। এইগুলোর বিরুদ্ধে, বর্তমান ব্যবস্থাতে বিরুদ্ধে যাওয়ার জন্যই এই স্বৈরশাসক, যেখানে আমাদের গণতান্ত্রিক সূচকের নিচে চলে আসছে এবং স্বৈরশাসক দেশ হিসাবে পরিচিতি পাচ্ছি, এই থেকে আমাদের ব্লেম থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় নতুনদেরকে নিয়ে এখন দেশটাকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আনার জন্যই আমার মনে হয় এখন সবাইকে ঐক্যতে ভোট দেওয়া উচিত। ইজাজ কবির, ধন্যবাদ। যথারীতি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমি সর্বপ্রথমে শুভেচ্ছা জানাচ্ছি নবীনদেরকে, যারা 2,40,000 নবীন ভোটার এবছর প্রথম, তারা জীবনে প্রথম ভোট দিবে। তো আমরা আসলে ফেসবুক এবং নানা ধরনের, তরুণদের কাছে খুবই পপুলার হলো ফেসবুক, এবং নানা ধরনের একটা প্রচারের মধ্যে আমরা শুরু করেছি, নতুন ভোটার প্রথম ভোট নৌকার পক্ষে হোক, নতুন ভোটার প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক। তা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, আমরা জয় বাংলার যে ভিতরের ইনার যে বিষয়টা আছে আমরা ধারণ করে, আমি মনে করি তরুণরা এই বিষয়টাকে ধারণ করেই নৌকায় ভোট দিবে এবং শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চাইবে। আমি ইজাজ কবির একটা প্রশ্নের উত্তর দিতে চাই। তিনি বলেছেন নানা সূচকে বাংলাদেশ নিচে নেমে গেছে। ওনার হয়তো জানা নেই 2001 থেকে 2006 সন পর্যন্ত বাংলাদেশ টানা 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ সেই পর্যায়ে এখন 17তমে নেমে এসেছে। আমি কখনোই বলবো না যে আমরা শতভাগ সফল হয়েছে, কিন্তু আমরা এই রেশিওটাকে অনেক নিচে নামাতে পেরেছি। আর তরুণদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। আমি মনে করি আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি সবকিছু হারিয়ে, ওনার পরিবারের সবাইকে হারিয়ে আজকে বাংলাদেশটাই হলো ওনার পরিবার। একটা মানুষ যেভাবে একটা পরিবারকে তিল তিল করে গড়ে তোলে, একটা বাংলাদেশকে তিনি চেষ্টা করছেন সেভাবে গড়ে তুলতে। শুধুমাত্র এই বছর 2.5 লক্ষ তরুণ মেধাবীদেরকে নানা ধরনের বৃত্তি দেওয়া হয়েছে। বাংলাদেশে নানা ধরনের উৎসব আছে। একটা উৎসব যোগ হয়েছে বাংলাদেশে, সেটা হলো 1 জানুয়ারিতে যে বই উৎসব। আমরা যারা খুব ছোট ছিলাম, কিংবা তোমরা এখানে যারা বসে আছো, আমার এখনো মনে আছে আমরা হয়তো তোমাদের মতো নতুন বই নিয়ে স্কুলে যেতে পারিনি। নতুন বইয়ের যে গন্ধ, নতুন বইয়ের যে সৌরভ, সেটা শেখ হাসিনাই বাংলাদেশের তরুণদেরকে উপহার দিয়েছে। আর বাংলাদেশের সরকারি চাকরির প্রতি আমার জানা মতে তেমন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তেমন কোনো আগ্রহ ছিল না। কারণ বাংলাদেশের ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের স্কেল ছিল 6,200 টাকা। আর আজকে সেই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের প্রথম স্যালারি ড্র করে সে 19,200 টাকা, স্কেলে জয়েন করে সর্বোচ্চ 27,000 টাকা সে রিসিভ করে। এভাবে তরুণদেরকে একটা স্বপ্ন দেখিয়েছেন আমাদের নেত্রী। আমি এই জন্যই বলবো তরুণরা নৌকায় ভোট দিবে, এই জন্যই নৌকায় ভোট দিবে। এই বাংলাদেশ আওয়ামী লীগ তরুণদের চেতনাকে ধারণ করে। বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী, তিনি তরুণদের চেতনাকে ধারণ করে, এবং তিনি একটা লেটস টক প্রোগ্রাম করেছে, সম্ভবত আজকে একটা টেলিভিশনে দেখানো হয়েছে। এই টেলিভিশনে সম্ভবত আজকে রাত্রে দেখানো হবে, এবং কয়েকটা টেলিভিশন আজকে দেখানো হবে, এবং সম্ভবত আগামীকাল আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসে আছে, আমি আপনাদেরকে ইনভাইট করব সেই অনুষ্ঠানটা দেখার জন্য। আজকে 8:30টায় সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতেও দেখানো হবে। তো তরুণদের চিন্তা ভাবনাকে উনি ধারণ করেন, এবং তরুণদের সাথে চলতে বসতে এবং কথা বলতে তিনি পছন্দ করেন, এবং ওই অনুষ্ঠানটা দেখতে আপনারা পুরোপুরি, আমার মনে হয় আপনাদের বিশ্বাস জন্মাবে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা প্রশ্ন দেব, তবে একটু বলে রাখি দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের সঙ্গে কিন্তু একজন প্রবাসী বন্ধু যোগ দিয়েছেন সেই সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তিনি তরুণ, এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। তিনি এসেছেন অত দূর থেকে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। তার মন্তব্য আমরা শুনতে চাই, ঠিক কি কারণে আপনি ভোট দিতে আসছেন? আপনারা জানেন 2018 সালের 30শে ডিসেম্বর একাদশতম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি একজন প্রবাসী হিসাবে, একজন বাংলাদেশী হিসাবে, একজন স্বাধীনতার সপক্ষের মানুষ হিসাবে আমি বাংলাদেশে নৌকার পক্ষে ভোট দিতে। নৌকার পক্ষে ভোট দেওয়ার দেয়ার লট অফ রিজন আছে। লাইক আমরা এখানে 3টে জোটের কথা আপনারা বলছেন, তো আমি আসলে জোট ওটা বিশ্বাস করি। আমি বিশেষ করে কোন জোট স্বাধীনতার কথা বলে, কোন জোট সার্বভৌমত্বের কথা বলে, কোন জোট স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলে। তো আপনারা যদি সেই দিক থেকে খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে একমাত্র আওয়ামী লীগ সরকারই আছে। এই সরকার, বুঝতে পারছি আপনার ভাবনাটা, বুঝতে পারছি ঠিক কি কারণে এত দূর থেকে এসেছেন। এদিকে যারা রয়েছেন একটা প্রশ্ন নিতে চাই।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এরকম একটা তরুণদের নিয়ে সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর আমি প্রথমে যেটা বলবো যে আপনি বলেন আসলে আমাদের দেশে তো প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তাদের কাছে শুধু তরুণরা না, জনগণের কদর যেটা বলে কদর বা মূল্যায়নটা বাড়ে শুধুমাত্র ভোটের সময়। ভোট এলে আমরা দেখি যে ধরেন রিক্সাওয়ালাকেও জড়িয়ে ধরে ভোট চাই, কিন্তু ভোট এলে ওই জনপ্রতিনিধি খুব কমই এলাকায় যে খোঁজ নেয় যে তার এলাকার কি অবস্থা। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ এই নির্বাচনে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তরুণ ভোটাররা 2,20,00,000 মতো হচ্ছে নিউ ভোটার, যারা ফার্স্ট ভোটার দেবে, আর 4,20,00,000 হচ্ছে ইয়ং ভোটার যাদের এইজ হচ্ছে 18 থেকে 35। তারা যেমন আওয়ামী লীগ বিএনপি অন্যতম একটি বড় রাজনৈতিক দল, তাদের কাছ থেকে কিন্তু ইতিবাচক পরিবর্তন করতে চায়, যেটা আমরা 90-এর পর থেকে 2008 সালে একটি দলের কাছ থেকেও আন্তরিকভাবে পাইনি। গণতন্ত্রের কথা বলেন আপনি, গণতন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন। আপনি একজন সাংবাদিক মানুষ, এখানে যারা উপস্থিত আছেন তারা একটু আমাকে, এবং যেহেতু 3টি দলের প্রধান 3জন লোক আছে তাদের কাছে আমি জানতে চাইবো যে ধন্যবাদ। যারা কাদের আমলে এখানে সুশাসন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সবচেয়ে বেশি ছিল, এটার মাপকাঠিটা তুলে ধরবেন আপনারা। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এবং যারা রয়েছেন তাদের কাছে আমরা এই উত্তরটা নেব, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি ভোটের মাঠে অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ ইস্পাহানি ভোটের মাঠে অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন ভোটের মাঠে আজকে বিশেষ আয়োজন, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা তারুণ্যের কণ্ঠস্বর শুনতে যাচ্ছি, এবং তারুণ্য যারা বিভিন্ন দলে রয়েছেন, বিভিন্ন জোটে রয়েছেন, তাদের কথাগুলো আমরা শুনতে যাচ্ছি। এবং এর আগে যেটা আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, প্রকৌশলী শম্পা বসু এবং ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। বিরতির আগে যে প্রশ্নটা এসেছিল, একজন তরুণ বন্ধু বলেছিলেন, সেই বিষয়ে উত্তরটা দেওয়ার জন্য আমি মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে বলছি। আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। মানে সুশাসন, গণতন্ত্র, আসলে এই কিছু কিছু শব্দ না আমাদের পত্র পত্রিকা কিংবা সাংবাদিকরা খুব পপুলার করে ফেলেছেন। এখন সুশাসন এবং গণতন্ত্রের সঙ্গটাও যদি দিতে, কিন্তু এখানে দিন শেষ হয়ে যাবে। শুধু এতটুকুই বলি, সুশাসন আছে বলেই তোমাদের মতো তরুণরা আজকে একটা চ্যানেলে এসে কথা বলতে পারছো, এবং সুশাসন আছে বলেই আজকে দেশ ভাবনায় তরুণদেরকে ইনভলভ করেছেন। আমি তরুণদেরকে বলতে চাই, মানে আজকে আমাদের যে অধিকাংশের যে চেতনার ধারণ করার যে বিষয়টা আছে, কিংবা তরুণদের চেতনা ধারণ করার যে বিষয়টা আছে, মাশরাফির মতো মানুষকে কিন্তু আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস, একটা মৌলিক বিষয়, বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই সমস্ত বিষয় নিয়ে তর্ক থাকতে পারে না আমাদের। এই সমস্ত মৌলিক বিষয় আমরা সবাই এক হতে হবে। আমি তরুণদেরকে বলবো, যেমন আমাদের তারুণ্য কেটেছে, স্বাধীনতার ঘোষককে কে বাংলাদেশের স্বাধীনতা এনেছে, এটা মীমাংসিত একটা বিষয়, কেন এটা নিয়ে আজকে তর্ক হবে? আর সুশাসন, গণতন্ত্র, আমি মনে করি 10 বছরে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। আজকে যে আমাদের উন্নয়নের যে ধারা, সেটা সুশাসন আছে বলে হয়েছে। তোমরা শুধু গত দুদিন, পরশুদিন থেকে আমাদের আনুষ্ঠানিক নির্বাচন ক্যাম্পেইন শুরু হয়েছে, আওয়ামী লীগের 2 জন নেতা নিহত হয়েছে। আমরা কিছু কিছু গণমাধ্যমকে দেখেছি, স্বজন হারানোর যে শোকের মাতম, তার কোনো ছবি নাই, ডেড বডির কোনো ছবি নাই। ওই যে সুশাসনের কথা যে সমস্ত নিউজ পেপারগুলো বলে, আমরা দেখেছি ওখানে বিএনপির কিছু মানুষকে কারাগারে নিয়ে যাচ্ছে ওই পুলিশ ভ্যানে, লিখছে স্বজনদের হাজারে। এই শোকের মাধ্যমে কি কোনো ছবি হতে পারে না? আওয়ামী লীগ নেতারা কি মানুষ না? বিএনপির কোন নেতার গাড়িতে হামলা হয়েছে, সেটা নিউজ হয়েছে ফ্রন্ট পেজে, কিন্তু আওয়ামী লীগের নেতা খুন হয়েছে, যুবলীগের নেতা খুন হলো, সেটা এবং কিভাবে নৃশংসভাবে নোয়াখালীর যুবলীগের ওয়ার্ড সেক্রেটারিকে খুন করা হয়েছে, সেটা কিন্তু পত্রপত্রিকা সেভাবে আসেনি। এখন সুশাসন, গণতন্ত্র কোনো পত্রিকায় গিয়ে হস্তক্ষেপ করেনি, কিন্তু আমি মনে করি গণমাধ্যমের একটা ভূমিকা আছে, তরুণদের একটা ভূমিকা আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকেও ভাবতে হবে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। প্রকৌশলী শম্পা বসু, উনি যেটা বলছিলেন, সুশাসন, গণতন্ত্র, এই যে যদি গণতন্ত্রের যুগের হিসাবটা আমরা ধরি, গণতন্ত্রের যুগের হিসাবটা যদি আমরা ধরি 90-এর পর থেকে, ওই সময় যে আন্দোলন হয়েছিল, লড়াই সংগ্রাম হয়েছিল, স্বৈরাচার এরশাদ সরকারের পতন হলো, তারপরে এই বিষয়টা মানে এখনো এসে তরুণ প্রজন্ম কি স্পষ্ট ভাষায় কিন্তু প্রশ্ন করছে যে এই বিষয়গুলো সেইভাবে অগ্রগতি হয়নি। কেউ আপনার কি মনে হয়? না, অগ্রগতি তো হয়নি। আর এখানে বলা হচ্ছিল উন্নয়নের কথা, আমরা বলতে চাই যে উন্নয়ন তো শুধুমাত্র ফ্লাইওভার বানানো বা সেতু বানানোটাই উন্নয়ন না। উন্নয়ন তো মানে মানবিক উন্নয়ন, মানুষের উন্নয়ন হচ্ছে কিনা। শুধুমাত্র গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন ছাত্র আত্মহত্যা করেছে। কেন তরুণরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের চোখে মুখে স্বপ্ন থাকবে, সেখানে তারা আত্মহত্যা করছে। গণতন্ত্রের সুবাতাসকে আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পাই না। 27 বছর ধরে সেখানে কোনো নির্বাচন হয় না,
ছাত্রদের মধ্যে নির্বাচন হয় না, ফলে ছাত্রদের মধ্যে নেতৃত্ব গড়ে উঠবে কিভাবে, তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা কিভাবে হবে। তরুণ সমাজের ক্ষেত্রেই তো আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে দখলদারিত্ব, এবং সেখানে তারা যখন অধিকারের কথা তুলে ধরছে, কোটা আন্দোলনে আমরা দেখেছি যে কিভাবে হামলা করা হয়েছে, রড দিয়ে পিটানো হয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। মানে এটা কিভাবে গণতান্ত্রিক চর্চা হতে পারে যে ছাত্ররা আন্দোলন করবে, সেখানে হামলা করা হচ্ছে। এখানে দেখেছি যে সড়ক নিরাপত্তা আন্দোলন যখন প্রকৌশলী শম্পা বসু, আন্দোলন করলে কেন, আমার একটি প্রশ্ন রয়েছে এই বিষয়ে, যখন আন্দোলনগুলো বিশেষ কোনো রাজনৈতিক পদক্ষেপ বা রাজনৈতিক চরিত্র ধারণ করছে, তরুণদের তো নিজস্ব ভাবনা আছে, নিজস্ব ভাবনা নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করবে, কিন্তু রাজনৈতিক কালার যখন এটার মধ্যে হয়, রাজনীতিগুলো জড়িয়ে পড়ে, তখন এই সংঘর্ষগুলো বেশি হয় কিনা, আপনার কি মনে হয়? আপনার যখন ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ থাকবে না, তখন কিন্তু অনেক বেশি সুযোগ থাকে কালার করে দেওয়ার। যদি ক্যাম্পাসে প্রতিনিধিত্বমূলক প্রতিনিধি থাকে, ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত থাকেন, তখন কিন্তু এই সুযোগটা থাকে না। এখন ঘোলা জলে মাছ শিকার করার তো অনেকের একটা উদ্দেশ্য সুযোগ থাকে। থাকে। বেশ, সৈয়দ ইজাজ কবির, আপনার কাছে প্রশ্ন, মানে উত্তরগুলো তো আমরা সবাই জানি, সমস্যাগুলো জানি, আপনার কাছে প্রশ্ন যে 91-এর পরে 2 দফায় বিএনপি জোটও ক্ষমতায় ছিল, তারাই ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনগুলোর উদ্যোগ নিল না কেন? আচ্ছা, উত্তরটা দেওয়ার আগে আমি একটা জিনিস তরুণদের কাছে আমি অনুরোধ করব যে নিজেদেরকে মেরুকরণ করে ফেলেন না। মেরুকরণ করার আগে আপনারা, আমার মনে হয় এটা পড়াশোনা করা, ইতিহাস যাচাই করা, এগুলো পড়ার কিছু দরকার আছে। এখন আমরা মুখে রাজনীতিবিদরা, আমাদের রাজনীতি সবাই আমরা অনেকে অনেক কথা বলি, হ্যাঁ, এই কথা আবার আমাদের রাখাও হয় না, বা এগুলো রাজনৈতিক রেটোরিক্স থাকেই। কিন্তু আপনারা যখন ভোট দিতে যাবেন বা আপনারা যদি সিদ্ধান্ত নেন কোনো রাজনীতিতে জড়াবেন, তাহলে প্রথমে আপনাদেরকে চিন্তা করে নিতে হবে যে আপনারা কোন রাজনৈতিক দলের সাথে কেন জড়াবেন। আমি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার আগে শুধু একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে যে সরকারের অধীন একাদশ নির্বাচন হতে যাচ্ছে, এই সরকারই 1993 সালে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলেন, এবং এই সরকারের প্রধান, তৎকালীন বিরোধী দলের প্রধান বলেছিলেন যে নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এবং সেই প্রেক্ষিতে ওনাদের একটা স্লোগানও ছিল, স্লোগানটা ছিল যে ভোট দিতে যাবে যারা, লাশ হয়ে ফিরবে তারা। এইটা কেমন কথা? এখন আজকে তাদেরই অধীনে সেই ইলেকশনে যেতে হচ্ছে। এখন কি লাশ হয়ে ফিরতে হবে ভোট না দিতে গেলে, না দিতে গেলে ভোট লাশ হয়ে ফিরতে হবে? এটা একটা বিশাল চিন্তার বিষয় বর্তমান প্রেক্ষাপটে। এখন আপনি যে বলছেন ডাকসু নির্বাচন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, হ্যাঁ, অনেক রাজনৈতিক ভুল থাকতে পারে, বা ইতিহাসে পিছন দিকে না তাকিয়ে যদি আমরা সামনের দিকে তাকাই, আমার মনে হয় সেটাই বেটার। এখন ডাকসু নির্বাচন কেন হয়নি সেটা নিয়ে বিতর্ক না করে সামনে যেন ডাকসু নির্বাচন হয়, ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসে, সেটাই আমাদের এখন চেষ্টা করা উচিত আমাদের নতুনদের। এখন আমি শুধু একটা কথা বলতে চাই, সুশাসন, গণতন্ত্র, এগুলো নিয়ে তরুণ প্রজন্মদের যদি কথা বলতে চাই, তাহলে উন্নয়ন কিন্তু 2 ধরনের হয়। মানে আমরা যদি দেখি বর্তমান অবস্থায়, গ্রিস কিন্তু এখন দেউলিয়া, কিন্তু গ্রিসে যদি আমরা যাই, চাকচিক্যের দিক থেকে কিন্তু আমাদের থেকে ওরা অনেক বেটার। তাহলে কি ওরা কি আমাদের আমাদের চেয়ে ইকোনমি তোরা বেটার? অবশ্যই না, কারণ ওরা দেউলিয়া হয়ে গেছে। এখন আমি যদি এখন এই যে উন্নয়নে শুধু ফ্লাইওভার করলেই উন্নয়ন হয়ে গেল, পদ্মা সেতু করলে উন্নয়ন হয়ে গেল, পদ্মা সেতু নিয়ে একটা মজার ব্যাপার আছে, পদ্মা সেতু আর ফ্লাইওভার নিয়ে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমি জাস্ট একটু বলে নেই, এইগুলা নিয়ে হচ্ছে যে যখন এই উন্নয়নের কথা বলা হয়, এখানে করাপশন জড়িত, করাপশনের কথা বলা হয় যে না, এখানে খরচ বেড়েছে, ইটের খরচ বেড়েছে, বালির খরচ বেড়েছে। আরে ভাই, সবার কিন্তু একটা জিনিস বুঝতে হবে, দেশে কিন্তু আইন আছে, হ্যাঁ, প্রকিউরমেন্ট রুলস আছে, প্রকিউরমেন্ট পলিসি আছে। কোনো কিছু একটা কিছু বানাতে গেলে আগে প্ল্যান করতে হয়, ফিজিবিলিটি টেস্ট করতে হয়, টেন্ডার করতে হয়। হ্যাঁ, হঠাৎ করে খালি বললেই হলো না যে আজকে আমি আনসার করতে চাই। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তরুণ বন্ধুরা রয়েছে, তাদের প্রশ্ন নিতে চেয়েছিলাম এই পর্বে, তবে সম্ভব হচ্ছে না, একটু বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে এসে আমরা প্রশ্নগুলো নেব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছে একটা বিরতি। আবারও আমন্ত্রণ ইস্পাহানি ভোটের মাঠে অনুষ্ঠানে। আপনারা জানেন 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের এই আয়োজন, এবং আজকে একটি বিশেষ পর্ব আমরা করছি। এই পর্বে তারুণ্যের ভাবনা আমরা জানতে চেষ্টা করছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে যোগ দিয়েছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী,
প্রকৌশলী শম্পা বসু এবং ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। আর তরুণ বন্ধুরা অনেকে রয়েছেন, সময় স্বল্পতার জন্য গত পর্বে আমরা প্রশ্ন নিতে পারি নাই, সংক্ষেপে আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিতে চাচ্ছি। আমি কথা বলতে চাই, আমি আশরাফুজ্জামান মণ্ডল। আমি প্রথমে উন্নয়ন নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা উন্নয়ন বলতে আসলে কোন বিষয়টা বুঝতে পারছি। উন্নয়ন কিন্তু দুই ধরনের হয়, টেকসই উন্নয়ন, অটেকসই উন্নয়ন। পৃথিবীতে যখন 60-70 দশকের শুরু হয়, শুরুর দিকে উন্নয়নের যখন ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ানো হচ্ছিল, তখন কিন্তু বলা হতো যে এই কয়টা ইট গাঁথা হলো, কয়টা ব্রিজ করা হলো, কালভার্ট করা হলো, এগুলোই কিন্তু তখনকার দুনিয়ায় কিন্তু মানে ব্রিজ কালভার্ট অ্যাভেলেবেল ছিল না, ফলে তখন এইগুলোকে উন্নয়ন বলা হতো। আফটার 80 এবং 90 দশকের পরে ডেভেলপমেন্টের ধারণাটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি বলি যে ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হয়, শুধুমাত্র আমি কয়টা ইট গেথে বললাম যে আমি ডেভেলপমেন্ট করলাম, সাস্টেইনেবিলিটি আসলো কিনা সেটা না দেখে যদি আমি বিচার বিশ্লেষণ না করে যদি বলি আমি উন্নত রাষ্ট্র হয়ে গেছি, আমি মনে করি দিস ইজ রং কনসেপ্ট। আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। এদিকে নারী বন্ধু একজন আপনি প্রশ্ন করতে যাচ্ছিলেন। প্রথমত আমি যেটা বলতে চাই যে এই আমরা দেখি সবাই বলে যে হচ্ছে এই সরকারের আমলে এই এখন হচ্ছে কি আইনের যে একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, তারপর হচ্ছে গণতন্ত্র সঠিক চর্চা করা হচ্ছে, এটা কি সত্যি আদৌ মানে সত্যি কথাটা এই বর্তমানে এটা সঠিক কিনা দেখি। এদিকে আরেকজন। না আরেকটা প্রশ্ন আছে আমার প্রশ্নটা আসলে করা হয় নাই। তো এই যে বর্তমান সময়ে আমরা কয়েকটা আন্দোলন দেখতে পাচ্ছি, একটা কোটা সংস্কার আন্দোলন আর একটা নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রকাশ্যে সন্ত্রাসীরা কিন্তু হামলা করেছে, কিন্তু তাদের ফুটেজ থাকা সত্ত্বেও কিন্তু তাদের কোনো রকমের হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে না, আইনের কিন্তু কোনো রকমের হচ্ছে প্রোগ্রাম দেখতে পাচ্ছি না। এবং এদের সাথে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের উপর কিন্তু অনেক হামলা মামলা হয়েছে, এগুলোর কিন্তু কোনো বিচার হচ্ছে না। তাহলে কি মানবাধিকার এইখানে কি সম্পূর্ণ হচ্ছে এখানে প্রয়োগ হয়েছে? আপনাকে ধন্যবাদ। এদিকে আমি আমার তরুণের ভাবনা থেকে বলতে চাই, ইস্পানির ভোটের মাঠে থেকে আজকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আগামী দিনে আমাদের শিক্ষা অঙ্গনের পরিবেশটা কেমন হবে, শিক্ষা অঙ্গনে সন্ত্রাস থাকবে কিনা, শিক্ষা অঙ্গনে কত দ্রুত আমরা শিক্ষা জীবন শেষ করতে পারবো, এই বিষয়গুলো আমাদের বেশি ভাবা উচিত। এবং আমাদের আগামী দিনে জীবন মান কেমন হবে, আইনের শাসন কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে কিনা, রাজনৈতিক দলগুলো, এইগুলো আমাদের বেশি বলা দরকার। সেই সাথে আমি একটি কথা বলতে চাই, আমাদের ব্যারিস্টার স্যার যে একটা কথা বলেছে যে 1993 সালে একটি কথা ছিল যে দিতে যাবে ভোট হয়ে ফিরবে লাশ। কিন্তু আমি একটা কথা জানি, আমার যদিও তখন জন্ম হয়নি, কিন্তু পত্রপত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে জানতে পারছি যে তৎকালীন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক জিয়াউর রহমান সে বলেছিল যে একটা হুন্ডা দুইটা গুন্ডা, নির্বাচন করে দেবো ঠান্ডা। এই প্রবাদ কিন্তু এই জাতীয়তাবাদী বিএনপি দলই বলেছিল। এবং আপনাকে ধন্যবাদ। আমি একটা কোশ্চেন ধন্যবাদ আপনাকে। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, যেহেতু আজকে ভোটের মাঠের প্রোগ্রাম, তো ভোটের মাঠের প্রোগ্রামটা আমি কথাটাই বলতে চাচ্ছি যে আসলে ভোট হচ্ছে আমাদের যারা লোকাল পিপল, আমরা অনলি একটা জিনিস থিঙ্কিং আমাদের কাজ করে, সেটা হচ্ছে একটা আমেজ, একটা ফেস্টিভ্যাল। কিন্তু আসলেই ভোটের মাঠে আমরা কতটা ফেস্টিভ উপভোগ করতে পারবো, কতটা আমেজের সহিত আমরা ভোট দিতে পারবো, এটাই সব বড় একটা প্রশ্নের বিষয়। আর লোকাল পিপল যারা আছে সবাই, প্রত্যেকটা ভোটার হচ্ছে নাগরিক, সবার গুরুত্ব রয়েছে এই সিভিল সোসাইটিতে, কিন্তু তারা কতটা এটা উদযাপন করতে পারবে এই ভোটটা, যেহেতু এটা একটা বড় ওয়ান কাইন্ড অফ গ্রেট সেলিব্রেশন। এই ভোটের মধ্য দিয়ে আগামীতে কারা সরকারে আসবে সেটা ঠিক। আপনাদের ধন্যবাদ। আসলে আর প্রশ্ন নিতে পাচ্ছি না। আপনি কি প্রশ্ন করতে চান? একটি প্রশ্ন, একটি শেষ। আচ্ছা, আমরা জানি যে এখন জিডিপি প্রবৃদ্ধি আমাদের 7.68%, কিন্তু আসলে সেই পাশাপাশি বেকারের সংখ্যাও কিন্তু বাড়ছে, বলা হচ্ছে যে দ্বিগুণ বেকার বাড়ছে। কিন্তু এখানে আমাদের জিডিপি বাড়তেছে, কিন্তু আমরা বেকারের পরিমাণও দ্বিগুণ বাড়তেছে। এই বিষয়ে আমরা যারা সামনে ক্ষমতায় আসবে তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি বলবো আমার ছিল আমি আমাদের যেহেতু শেষ বলতে পারি না, সেটা আমি বলি না, আমি জাস্ট একটা উত্তর দিতে চাই, সেটা হচ্ছে না আমাদের শেষ সংক্ষেপে, খুবই সংক্ষেপে বলুন। জিয়াউর রহমান স্বৈরশাসক ছিলেন না, হি ইজ দ্য পারসন যে মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করব, আমি উত্তর দিব না, আমি উত্তর দিব, কোনো দরকার নেই। আপনি ইজাজ সাহেব, আমি উত্তর দিচ্ছি, আপনি উত্তর দেন। আমি উত্তর এখানে বই পড়ে এসেন। ইজাজ কবির, আমরা একটু সামনে আপনি এখানে জামাত ইসলাম তা আওয়ামী লীগ তো বাকশাল কি ছিল? আচ্ছা আমি কি বলবো, আমি কি উত্তর দিব? বাকশাল কি ছিল? না না, তর্ক করে লাভ নাই। এখন আমি এর উত্তর দিতে চাই, আমি এটা উত্তর দিতে চাই। জিয়াউর রহমানকে আপনি সরাসরি বলতে পারেন না। অবশ্যই আমি এটা আমি আমাকে তো উত্তর দিতে, এখানে তর্ক করতে আসি নাই। এখন আপনারা উন্নয়নের কথা বলছেন, আমরা শেষ করতে। ইজাজ কবির, আমরা আমাদের যে আজকে ভাবনা, ইজাজ কবির, আমি 2008 সালে আপনি উত্তর দিয়েন। 2008 সালে 3% ছিল আনএমপ্লয়মেন্ট, আর আজকে 7 বছরে আনএমপ্লয়মেন্ট এক্স্যাক্টলি স্টক। আমি কথা বলতে চাচ্ছি, এখন 7 বছরে তরুণদের আনএমপ্লয়মেন্ট
হচ্ছে 12.8%, আর উচ্চশিক্ষিতদের আনএমপ্লয়মেন্ট হচ্ছে 10.7%। যে বিষয় নিয়ে কথা বলেছেন আমি একটু বলি এটা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, যে খুনের কথা বলেন, প্রশ্নগুলো আসলো আমরা আসলে আমি ওগুলো নিয়ে আলাপ করব। সময় সংক্ষেপের জন্য আসলে অনেক কিছু নিয়ে আলোচনা করতে পাচ্ছি না, সামনের দিকে আমরা তাকাতে চাই। যে প্রশ্নগুলো আসলো সেই বিষয়ে আসলে আপনাদের ভাবনাগুলো জানতে চাই। সাথে আমার একটা প্রশ্ন আছে সংক্ষেপে আপনাদের সবার কাছে, সেটি হচ্ছে যে এই যে আমাদের যে বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগের জন্য যে কর্মসংস্থান তৈরি হচ্ছে, একটা বড় অংশ উপরের দিকে বিদেশ থেকে লোকজন আছে, এইটি থেকে কিভাবে বের হওয়া যায় সবার কাছে, এবং যারা প্রশ্ন করছে এই বিষয়ে সংক্ষেপে আমরা উত্তর জানতে চাই। প্রথমে একটু আমি প্রকৌশলী শম্পা বসু, আপনি যদি বলেন। আচ্ছা, আমরা বলছি যে আমাদের বিনিয়োগটার ক্ষেত্রে আমাদের কিন্তু লুটপাটটা কমিয়ে ফেলতে হবে, মানে দুর্নীতিটা কমাতে হবে। কিভাবে লুট হয়ে যাচ্ছে টাকা? 10 বছরে 6 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে দেশের বাইরে। আমরা দেখি যে এখানে একটা 4 লেন করতে যেখানে ভারতে লাগে 1 কিলোমিটার 10 রুপি, চীনে লাগে 13 কোটি, ইউরোপের মতো দেশে লাগছে 28 কোটি, আমাদের মতো দেশে লাগছে 59 কোটি। সেখানে মানে কি পরিমাণ, তাহলে আমরা বুঝতে পারি যে, এবং এই কনস্ট্রাকশনটা কেমন হয় তা তো দেখতেই পাই। অনেক জায়গায় আমরা দেখি রডের পরিবর্তে বাঁশ দেওয়া হচ্ছে। তো সেখানেও আমরা কোয়ালিটিটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শম্পা বসু বুঝতে পেরেছি। মাহমুদ সালাউদ্দিন আমি শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে, এক হচ্ছে লুটপাট বন্ধ করতে হবে এবং দুর্নীতিটা বন্ধ করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে কর্মসংস্থানের উদ্যোগটা নিতে হবে। আমরা কিন্তু রোড ঘাট সেতু তৈরির বিরোধী না, এই উন্নয়নটা দরকার, কিন্তু এই উন্নয়নের সাথে সাথে আমাদের কেন কারখানা হবে না? পাটকল আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে কৃষিভিত্তিক কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্টিল মিল বন্ধ হয়ে যাচ্ছে, মেশিন টুলস মিল বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। কারখানা তৈরি হলে না কর্মসংস্থান তৈরি হবে। শম্পা বসু মোটামুটি বুঝতে পেরেছি, আপনি বলতে চান? আমি বলতে চাই শম্পা বসু, প্রথমে আপনার কিছু মানে আপনার পরিসংখ্যান নিয়ে আমি কিছু প্রশ্ন করতে চাই। তো আপনি বেকারের সংখ্যা বলেছেন 4 কোটি 30 লক্ষ। আমার এই যে SMS পাঠিয়েছেন আমার তরুণ বন্ধু, সে এখন ম্যাজিস্ট্রেট হিসেবে আছেন, তিনি আমাকে প্রশ্ন করেছেন আপনি এই তথ্যটা কোথায় পেয়েছেন? আচ্ছা, গেল এটা যুগান্তরে পেয়েছি গত না 4,30,000 টাকা নাই। আচ্ছা, আমি ইজাজ কবিরের এটা বলতে চাই, আপনি 93 তে আপনি আচ্ছা 93 তে 4 কোটি। আচ্ছা আমি ইজাজ কবিরের ইজাজ কবিরের আমাকে প্রশ্নটা করতে দেন না, আচ্ছা আমি করতে দেন না, ইজাজ কবিরের প্রশ্নটা করি, আনসার করি, তারপর আমি এই তরুণ বন্ধুর এটা করব। শুনেন, সিপিডি জরিপ নিয়ে অনেক প্রশ্ন আছে, সিপিডি জরিপ নিয়ে অনেক প্রশ্ন আছে। ধরনের ভায়োলেন্স, রাজনৈতিক ভায়োলেন্স থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের ভায়োলেন্স বন্ধ করতে হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তাহলে আসবে না বিনিয়োগ। আচ্ছা, ইজাজ কবি যে কথাটা বলেছেন 93 তে বলেছেন, মানে ভোট সেন্টারে গেলে লাশ হয়ে ফিরে আসবেন। বাংলাদেশে সর্বপ্রথম 75-এর পরে মানুষ ভোট দিতে পেরেছে, ভোট দেওয়া শিখিয়েছে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা। এই জন্য বলছে যে ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, এটা কিন্তু শেখ হাসিনার আবিষ্কার। লাইন ধরে ভোট দেয়, এগুলো বাংলাদেশে ছিল না। গার্ডিয়ান পত্রিকায় জিয়াউর রহমানের হানা ভোটের গার্ডিয়ান পত্রিকায় প্রতি মিনিটে 90টা ভোট দেওয়া হয়েছে। আমি জানি না কিভাবে 90টা ভোট দিতে পারে, প্রতি মিনিটে 90টা ভোট দিয়েছে গার্ডিয়ান পত্রিকার তৎকালীন জরিপ একটা। আর আমি এক তরুণ বন্ধু প্রশ্ন করেছেন ওই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে। আসলে যেভাবেই হোক এটা একটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই তরুণদেরকে। আমি রাজাকার বলছি, এই গেঞ্জি পরে যেই ছেলে কোটা সংস্কার আন্দোলনে গেছে, এর তো বাংলাদেশে থাকার কোনো অধিকার না। যে মৌলিক বিষয় নিয়ে আমি কিন্তু আমি তরুণদেরকে বলবো, আপনারা কোটা সংস্কার আন্দোলন একটা মীমাংসিত বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার মেনে নিয়েছে। আমি আরেকটা বলতে চাই, চৌধুরী আপনাকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। ইজাজ কবির, এই সমস্যাগুলো থেকে কিভাবে বের হয়ে আসা উচিত? ভোট কে চালু করেছে, কে ট্রান্সপারেন্ট ব্যালট বক্স এনেছে, সেটা দেখে তো আর লাভ নাই। 2014 সালে দেখেছি, সকালে গিয়ে ভোট কেন্দ্রে লোক পাইনি, বলেছে শীতের সকাল তাই ভোট নেই, বিকেলবেলা ভোট কেন্দ্রে গিয়ে ভোটার পাইনি, বলেছে সকালে এসে ভোট দিয়ে চলে গেছে। ওই কথা বলে লাভ নেই। এখন উন্নয়ন 2014 সালের ইলেকশন তরুণরাও দেখেছেন, পুরানা কথা বাদই দেই।
এখন শুধু একটু যদি যাই, উনি যে শুরুতে একটা খুব বড় বা তরুণদের সাথে যেহেতু বলছি, উনি শুরুতে আমার একটা বাউন্সার মেরে দিয়েছিলেন যে দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন, এটা প্রায় আমরা চ্যাম্পিয়ন। হ্যাঁ, এখন মজার ব্যাপার হচ্ছে মিস্টার 10%, অফকোর্স মিস্টার 10% বলেন, 20% বলেন, 50% বলেন, যাই বলেন, এখন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের থেকে লোপাট হয়ে যাচ্ছে। রিজার্ভ চলে গেল, ইজাজ কবির একদম শেষ রিজার্ভ চলে গেল, সোনা তামা হয়ে গেল, কয়লা চলে গেল। অথচ আমরা যদি করাপশনের ইন্ডেক্স দেখি, আমার যেটা ইয়ে আছে, জাস্ট আ সেকেন্ড, করাপশনের ইন্ডেক্সে আপনার গেল কোথায়? হ্যাঁ, ধনীরা ধনী হচ্ছে। করাপশন ইন্ডেক্সে বাংলাদেশ 96 সালে র্যাঙ্কিং এ 51 নাম্বার ছিল। ইজাজ কবির আপনাকে আর 2007 সালে ছিল 162। ইজাজ কবির আপনাকে ধন্যবাদ। এখন আজকে এত হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার পরও কেন আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারছি না? এটা আমি তরুণদের কাছে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, 17তম স্থানে এটাই আমার তরুণদের কাছে প্রশ্ন, যে এত হাজার ব্যাংক লুট হয়ে যাওয়ার পরও আমরা আজকে দুর্নীতিতে এক নম্বর হতে পারছি না। অথচ 96 সালে আমরা মাত্র আমি শেষ করতে চাই। দর্শক, আপনারা দেখছিলেন তরুণের ভাবনা নিয়ে আমরা এই অনুষ্ঠান করেছিলাম। হয়তো সব বিষয়গুলো উঠে আসেনি, কিন্তু অনেক প্রশ্ন, অনেক সম্ভাবনার কথা উঠে এসেছে। আশা করি সামনে যারা রাজনীতি করছেন, যারা সংসদে যাবেন, তারা এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে ভাববেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।